একটি মেয়ে যে ছোটবেলা থেকেই নিজের বাড়ির ভেতর এমন কিছু ভয়ঙ্কর ঘটনা দেখেছে যা আজও তার স্মৃতি থেকে মুছে যায়নি। বছরের পর বছর কেটে গেছে, সে এখন বড় হয়েছে, কিন্তু হঠাৎ করেই তার জীবনে আবার ফিরে আসতে শুরু করে সেই পুরনো আতঙ্ক। এমন কিছু জিনিস সামনে আসতে থাকে যেগুলো বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে সে বুঝতে পারে তার শৈশবের সেই অন্ধকার রহস্য আসলে এখনো শেষ হয়নি। কিন্তু এবার শুধু তার নিজের জীবন নয়, বিপদে পড়তে চলেছে তার সবচেয়ে প্রিয় মানুষটিও। কি সেই রহস্য? কোথা থেকেই বা ফিরে এসেছে এই অশুভ শক্তি? জানতে হলে দেখতে হবে আজকের গল্প, ইনসিডিয়াস আউট অফ দ্য ফার্দার। তাই গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। তো মুভি শুরু হয় 1999 সালের পিটসবার্গ শহর থেকে। এখানে আমরা জেমা নামের একটি ছোট্ট মেয়েকে তার বাড়ির বাইরে বৃষ্টিতে ভিজতে দেখি। জেমার সঙ্গে এই বাড়িতে তার মা ইনগ্রিড থাকতেন, আর বাড়ির মেইল বক্সে জেমা ও ইনগ্রিড দুজনেরই নাম লেখা ছিল। কিন্তু জেমা নিজের বাড়ির ভেতরে ঢুকতেই ভয় পাচ্ছিল, কারণ কিছুদিন ধরেই তার মা ইনগ্রিড মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। অনেক সাহস করে জেমা অবশেষে বাড়ির ভেতরে ঢোকে। সেখানে সে দেখে তার মা ডাইনিং টেবিলের উপর পড়ে আছেন এবং তার পাশে একটি ল্যান্ডলাইন ফোন রাখা। সেই ফোন থেকে একটি নির্দিষ্ট সময়ের কথা বারবার বলা হচ্ছিল। এরপর জেমা নিজেই বাড়ির বিভিন্ন কাজ করতে শুরু করে, ঘর পরিষ্কার করে, খাবার খায় এবং সবশেষে নিজের রুমে চলে যায়। এখান থেকে বোঝা যায় পড়াশোনায় জেমা বেশ ভালো ছিল, কারণ তার অ্যাসাইনমেন্টে একটি A+ স্টিকার লাগানো ছিল, যা দেখে বোঝা যায় সে ক্লাসে A+ পেয়েছিল। জেমা সেই স্টিকারটি খুলে তার টর্চ লাইটের গায়ে লাগিয়ে দেয়। ঠিক তখনই তার মা ইনগ্রিড ঘরে ঢোকেন। ইনগ্রিডকে দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি খুব অসুস্থ অথবা অন্য কোনো গুরুতর সমস্যায় ভুগছিলেন। তিনি জেমাকে রাতের খাবার খাবে কিনা জিজ্ঞাসা করেন। জেমা বলে যে সে ইতিমধ্যে রাতের খাবার খেয়ে ফেলেছে। এরপর ইনগ্রিড চলে যান এবং জেমা নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। কিন্তু গভীর রাতে জেমা হঠাৎ তার মায়ের চিৎকারের শব্দ শুনতে পায়। সে টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অবাক করার বিষয় হলো যে টর্চ লাইটে সে একটু আগে A+ স্টিকার লাগিয়েছিল সেটা নিজে থেকেই কোথাও উধাও হয়ে গেছে। বন্ধুরা, এই বিষয়টি মনে রাখবেন। এরপর জেমা সাহস করে ঘরের বাইরে যায় এবং দেখতে পায় তার মায়ের হাতে একটি ছুরি। ইনগ্রিড ছুরি হাতে শূন্যে আঘাত করছিলেন এবং এদিক ওদিক দৌড়াচ্ছিলেন। জেমা ভয়ে ভয়ে তার মাকে অনুসরণ করতে থাকে। একসময় সে দেখে ইনগ্রিড বাথরুমে ঢুকে গেছেন। জেমাও তার পেছন পেছন বাথরুমের দরজা পর্যন্ত পৌঁছে যায়। সেখানে শাওয়ার এরিয়ার ভেতরে ইনগ্রিডকে অদ্ভুত মুখভঙ্গি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি জেমার দিকে তাকিয়ে বলেন, আমাকে এখন মরতে দেখো। এরপর তিনি নিজের মাথা বারবার দেয়ালে আঘাত করতে শুরু করেন। এই দৃশ্য দেখে জেমা আতঙ্কে চিৎকার করে ওঠে। ঠিক তখনই বাথরুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। জেমা বাইরে থেকে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ দরজার লক শক্ত করে ধরে রেখেছে। কিছুক্ষণ পর বাথরুমের ভেতর থেকে সব শব্দ বন্ধ হয়ে যায়। জেমা শুধু দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখতে পায়। আর এখানেই দৃশ্যটি শেষ হয়ে যায়। এরপর গল্পটি 20 বছর সামনে এগিয়ে আসে। এখন জেমা বড় হয়ে একজন ডেন্টিস্ট হয়েছে। তার একটি ছোট মেয়ে আছে যার নাম মায়া। জেমার একজন বয়ফ্রেন্ডও আছে যার নাম হলো নিক, যে পুলিশে চাকরি করে। তবে নিক আসলে মায়ার আসল বাবা নয়। জেমা এখনো নিকের সঙ্গে মায়ার পরিচয় করিয়ে দেয়নি, কারণ সে নিশ্চিত নয় মায়া নিককে একসেপ্ট করবে কিনা। জেমা এখনো সেই পুরনো বাড়িতেই থাকে, তবে এবার বাড়ির মেইল বক্সে ইনগ্রিডের পরিবর্তে জেমা এবং তার মেয়ে মায়ার নাম লেখা আছে। জেমার প্রতিবেশী হিসেবে সেলিভিন্স নামের এক বৃদ্ধ দম্পতি থাকেন। এছাড়াও এক মহিলা প্রতিবেশী থাকেন তার কুকুর নিয়ে। মায়া কুকুর খুব পছন্দ করে, তাই ওই মহিলা এবং তার কুকুরের সঙ্গে মায়ার বেশ ভালো সম্পর্ক। তবে এই এলাকায় একটি অদ্ভুত ব্যাপার ছিল। সেখানে 3 জন ভয়ঙ্কর ও রহস্যময় বৃদ্ধ মানুষ প্রায় জেমার দিকে তাকিয়ে থাকত। তাদের মধ্যে একজন বৃদ্ধ পুরুষ এবং 2 জন বৃদ্ধ মহিলা, যার মধ্যে একজন অস্বাভাবিকভাবে খাটো ছিল। একদিন জেমা ও মায়া বাড়ির স্টোরেজ রুমে মায়ার কিছু পুরনো খেলনা রাখতে যায়।
সেখানে আমরা দেখতে পাই জেমা আজও তার মা ইনগ্রিডের সমস্ত পুরনো জিনিসপত্র যত্ন করে রেখে দিয়েছে। মায়া সেখানে জেমা ও ইনগ্রিডের একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটি দেখে সে তার নানি ইনগ্রিডের সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু জেমা বিষয়টি এড়িয়ে যায়। সেখানে ইনগ্রিডের জিনিসপত্রের মধ্যে একটি আংটিও দেখা যায়, যেটাতে সিএল নামের দুটি অক্ষর লেখা ছিল। রাতে জেমা ঘুমাতে চলে যায়। ঠিক একই সময়ে আমরা দেখি জেমার বাড়ির বাইরে সেই 3 রহস্যময় মানুষ দাঁড়িয়ে আছে। রাতে হঠাৎ জেমার ঘুম ভেঙে যায়। সে বিছানার নিচে তাকিয়ে দেখে তার শৈশবে সেই পুরনো টর্চ লাইটটি পড়ে আছে, যার গায়ে এখনো সেই A+ স্টিকার লাগানো। কিন্তু এই টর্চ তো 20 বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। তাহলে এটা আবার কোথা থেকে এলো? যাই হোক, জেমা ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে শুনতে পায় ল্যান্ডলাইন ফোন থেকে সেই একই সময়ের কথা বলা হচ্ছে, যেটা আমরা 20 বছর আগেও শুনেছিলাম। জেমা ফোনটি কানে ধরতেই ওপাশ থেকে একটি কণ্ঠস্বর বলে, দরজাটা খোলা আছে। এরপর জেমা করিডোরে মেঝের উপর একটি পুরনো ল্যান্ডলাইন ফোনের লম্বা পেঁচানো তার দেখতে পায়। সেই তারটি সে অনুসরণ করতে শুরু করে। তারটি তাকে নিয়ে যায় বাথরুম পর্যন্ত। আর অবাক করার বিষয়, 20 বছর পরেও সেই বাথরুমটি দেখতে একদম আগের মতোই রয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় তারটি কাটা। আর ঠিক তখনই জেমা আবার সেই একই কথা শুনতে পায়, যা তার মা মারা যাওয়ার আগে বলেছিলেন, আমাকে মরতে দেখো। কিন্তু এবার কণ্ঠস্বরটি ছিল অনেক বেশি ভয়ঙ্কর ও অমানবিক। জেমা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। দেখা যায় মায়া তাকে জাগাচ্ছে, অর্থাৎ এতক্ষণ যা ঘটছিল সবই ছিল একটি স্বপ্ন। কিন্তু এখানেই রয়েছে আসল রহস্য, কারণ জেমা যখন নিজের বিছানার দিকে তাকায়, তখন সে সত্যিই সেখানে সেই 20 বছর আগে হারিয়ে যাওয়া A+ স্টিকার লাগানো টর্চ লাইটটি দেখতে পায়। তাহলে কি জেমা সত্যিই শুধু স্বপ্ন দেখেছিল, নাকি আসলে অন্য কিছু ঘটছে? ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত। এরপর জেমা তৈরি হয়ে মায়াকে স্কুলে পৌঁছে দিতে যায়। সেখানে সেই প্রতিবেশীর মহিলার কুকুরটিকে অস্বাভাবিকভাবে গর্জন করতে দেখা যায়। ঠিক তখনই রাস্তার ওপারে সেই 3 রহস্যময় মানুষকে দেখা যায়। সম্ভবত তাদের দেখেই কুকুরটি গর্জন করছিল। যাই হোক, সেদিন সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে জেমা দেখে তার ঘরের একটি ছবির ফ্রেম ভেঙে পড়ে আছে। পরে মায়া ঘুমিয়ে যাওয়ার পর জেমা লিভিং রুমে বালিশ ও চাদর দিয়ে তৈরি একটি ছোট্ট গুহার মতো জায়গা দেখতে পায়, যেটা নর্মালি বাচ্চারা খেলার জন্য বানিয়ে থাকে। হঠাৎ এর ভেতর থেকে দাঁতের আকৃতির একটি খেলনা গড়িয়ে বাইরে চলে আসে। আর এই খেলনাটি জেমা সেদিনই সকালে তার মেয়ে মায়াকে দিয়েছিল। তাই জেমা মনে করে হয়তো মায়া সেখানে খেলার জন্য ইচ্ছে করে ভেতরে লুকিয়ে আছে। কিন্তু জেমা যখন সেটার ভেতরে ঢোকে, তখন সে সম্পূর্ণ নিজেকে অন্য এক জায়গায় দেখতে পায়। তার সামনে পেছনে যেন শেষ না হওয়া একটি লম্বা পথ। তবে এটা কোনো বড় রাস্তা নয়, বরং জায়গাটি দেখতে অনেকটা সরু ভেন্টিলেশন স্পেসের মতো, যেখানে দাঁড়িয়ে হাঁটা সম্ভব নয়, শুধু হামাগুড়ি দিয়ে এগোতে হয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই সরু পথটির চারপাশের দেয়াল ছিল বালিশের মতো নরম। জেমা এখন সেই অদ্ভুত জায়গাটার ভেতরে আটকে পড়েছে। ভয়ে ভয়ে সে তার পুরনো টর্চ লাইট ব্যবহার করে সামনে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই সে আবার সেই 3 রহস্যময় মানুষকে দেখতে পায়। তারা জেমাকে ভয় দেখাতে দেখাতে তার পিছু নিতে শুরু করে। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে জেমা একসময় একটি বন্ধ পথের শেষ প্রান্তে পৌঁছে যায়। কিন্তু কোনোভাবে সে বালিশের দেয়ালে একটি ছিদ্র করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক তখনই বৃদ্ধ লোকটি জেমার সামনে এসে দাঁড়ায় এবং বলে সে আসছে। এরপর বৃদ্ধ লোকটি জেমাকে একটি অদ্ভুত ঢালাকৃতি পিন দেয়। সেই পিনের গায়েও একই সিএল অক্ষর খোদাই করা ছিল। ঠিক তখনই জেমার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এতক্ষণ সে আবারও একটি দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল, সেই পিনটি সত্যি তার হাতে বিঁধেছিল। অর্থাৎ জেমার স্বপ্ন বা দুঃস্বপ্নে যেসব জিনিস দেখছে, সেগুলোর কিছু কিছু বাস্তব জগতেও চলে আসছে। এই ঘটনা জেমাকে এতটাই ভয় পাইয়ে দেয় যে সে সঙ্গে সঙ্গে সেই খেলার জায়গাটি ভেঙে ফেলতে শুরু করে। ঠিক তখনই সেখানে মায়া এসে পড়ে। মায়াকে দেখে জেমা একটি অজুহাত দিয়ে বলে যে সে আসলে শুধু ঘর পরিষ্কার করছিল। পরের দিন জেমা কাজে গেলে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে। ক্লিনিকের ডাক্তারদের ছবির দেয়াল থেকে তার নিজের ছবিটা উধাও হয়ে গেছে। বন্ধুরা, আগের দিন জেমা নিজের বাড়িতে একটি ভাঙা ছবির ফ্রেম পেয়েছিল।
সম্ভবত কোনো অদ্ভুত কারণে এই ছবির ফ্রেমটাই সেখানে চলে এসেছিল এবং ভেঙে গিয়েছিল। যাই হোক, এরপর জেমার কাছে একজন রোগী দাঁত দেখাতে আসে, কিন্তু অবাক করার বিষয়, সেই রোগী আর কেউ নয়, সেই 3 রহস্যময় মানুষের মধ্যে থাকা বৃদ্ধ লোকটি। বৃদ্ধকে দেখে জেমা ভয় পেয়ে যায়, তবুও সে তার দাঁত পরীক্ষা করতে থাকে। আমরা দেখতে পাই বৃদ্ধির একটি দাঁত থেকে সুতা বা চুলের মতো কিছু বেরিয়ে থাকতে দেখে জেমা সেটি টানতে শুরু করে, কিন্তু সুতা যতই টানতে থাকে ততই বের হতে থাকে। একসময় সেই চুলের মতো জিনিসটি বৃদ্ধের একটি নষ্ট দাঁত ভেঙে দেয়। তাই জেমা বৃদ্ধের মুখের এক্স-রে করে এবং সেখানে এমন কিছু দেখতে পায় যা একেবারেই অসম্ভব। বৃদ্ধের মুখের ভেতরে আরও একটি সম্পূর্ণ দ্বিতীয় সেটের দাঁত রয়েছে, আর সেই দাঁতগুলো দেখতে অত্যন্ত অস্বাভাবিক ও ভয়ঙ্কর। কিন্তু একজন মানুষের মুখে 2 সেট দাঁত কিভাবে থাকতে পারে? তাই জেমা এরপর বৃদ্ধের মুখ খুলিয়ে আবার ভালোভাবে পরীক্ষা করতে যায়, কিন্তু হঠাৎ সেই দ্বিতীয় সেটের অদ্ভুত দাঁতগুলো জেমার আঙ্গুল কামড়ে বসায়। ভয়ে জেমা পেছনে সরে যায় এবং তার মাথা একটি ল্যাম্পের সঙ্গে ধাক্কা খায়। এরপর সে মেঝেতে পড়ে যায়। কিন্তু জেমা যখন আবার উঠে দাঁড়ায়, তখন সে নিজেকে আর ক্লিনিকে দেখতে পায় না, বরং সে চলে গেছে এক অদ্ভুত ভয়ঙ্কর জগতে, যেটা হলো দ্য ফার্দার। হ্যাঁ, জেমা এবার সত্যি ফার্দারে পৌঁছে গেছে। ফার্দারে এসে জেমা বিভিন্ন অদ্ভুত দানব দেখতে পায়। তারা সবাই মিলে জেমাকে ধরে বসিয়ে রাখে। এরপর একটি দানব ড্রিল নিয়ে জেমার দাঁতের দিকে এগিয়ে আসে, যেন সে তার দাঁতে ড্রিল করতে চায়। কিন্তু ঠিক তখনই আরেকটি দানব তাকে থামিয়ে দেয়। সে বলে, জেমার কাজ শেষ হয়ে গেলে এরপর তার সঙ্গে যা ইচ্ছা করা যাবে, কিন্তু তার আগে একটি টেস্ট নিতে হবে। সেই টেস্ট আসলে কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে দেখে আমরা যা বুঝতে পেরেছি, ফার্দারের ভেতরে দানবদের এক লিডার আছে যে বাকি সব দানবকে নিয়ন্ত্রণ করে। অনেকগুলো আংটি পরা সেই লিডার জেমার দিকে এগিয়ে আসছে, কিন্তু ঠিক তখনই এলিস সেখানে হাজির হয় এবং সে ওই দানবদের তাড়িয়ে দেয়। বন্ধুরা, যারা ইনসিডিয়াসের আগের পার্টগুলো দেখেননি তাদের জন্য বলছি, অ্যালিস সুপার ন্যাচারাল কেসগুলো হ্যান্ডেল করতে মানুষকে সাহায্য করতেন। তবে তিনি এখন আর বেঁচে নেই, মারা গেছেন। তবে তার আত্মা এখনও ফার্দারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সে জেমাকে বাঁচায় এবং তাকে আবার বাস্তব জগতে পাঠিয়ে দেয়। সেই সময় তিনি জেমাকে একটি বইও হাতে দেন। বাস্তব জগতে ফিরে জেমা নিজেকে তার ক্লিনিকের মেঝেতে পড়ে থাকতে দেখে এবং সাথে সেই বইটিকেও দেখে যেটা এলিস তাকে দিয়েছিল, তবে সেটা অর্ধেক পুড়ে গেছে। সেই রহস্যময় বৃদ্ধ লোকটিও তখন ক্লিনিকেই ছিল এবং সে জেমার দিকে অদ্ভুতভাবে হাসছিল। এসব দেখে জেমা নিজের ক্লিনিক থেকে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় সে সেই অর্ধেক পোড়া বইটি দেখতে থাকে। বইটির ভেতরে অনেক অদ্ভুত ছবি আঁকা ছিল, আর সেখানে 44 প্যালেস নামের একটি ঠিকানাও লেখা ছিল। এরপর জেমা বাড়িতে ফিরে আসে, কিন্তু ধীরে ধীরে তার অবস্থাও তার মা ইনগ্রিডের মতো হয়ে যেতে থাকে। সে মানসিকভাবে খুব অস্থির হয়ে পড়ে। তার পুরো বাড়ি ঘর এলোমেলো হয়ে যায়, আর ছোট্ট মায়াকে নিজের দেখাশোনা নিজেকেই করতে হয়। ঠিক যেমন ছোটবেলায় জেমাকেও নিজের যত্ন নিজেকেই নিতে হতো, কারণ তার মা ইনগ্রিড তখন নিজের আলাদা এক জগতে হারিয়ে থাকতেন। এই সময় নিক জেমার সঙ্গে দেখা করতে আসে, আর এখানেই প্রথমবার মায়ার সঙ্গে তার দেখা হয়ে যায়। মজার ব্যাপার হলো, নিক আর মায়ার মধ্যে খুব দ্রুত ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। নিকের ধারণা, জেমা যে বাড়িতে থাকে সেখানে সে নিজের চোখের সামনে তার মাকে হারিয়েছিল। তাই হয়তো সেই পুরনো ট্রমার কারণেই জেমা এসব দুঃস্বপ্ন এবং হ্যালুসিনেশন দেখছে। কিন্তু জেমা নিকের কথা মানতে চায় না, কারণ সে কোনো অবস্থাতেই তার মায়ের কাছ থেকে পাওয়া বাড়িটি ছেড়ে দিতে চায় না। এরপর জেমা নিককে বলে কিছুক্ষণ মায়ার দেখাশোনা করতে, কারণ সে সেই অর্ধেক পোড়া বইয়ে লেখা 44 প্যালেসের ঠিকানায় যেতে চায়। নিক তখন মায়ার সঙ্গে থাকে এবং জেমা সেই ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে জায়গাটি আসলে একটি ট্যাটু শপ। এখানেই জেমার সঙ্গে ক্লেয়ারের দেখা হয়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, ক্লেয়ার আগে থেকেই জানতো যে জেমা তার সঙ্গে দেখা করতে আসবে। আসলে অ্যালিস তাকে আগেই এই ব্যাপারে জানিয়েছিল। অ্যালিস এখনও ফার্দার থেকে বাস্তব জগতে বিভিন্ন বার্তা বা ইঙ্গিত পাঠাতে পারে, আর ক্লেয়ার কোনোভাবে সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে এবং সেগুলোর অর্থ ধরতে পারে। এলিসকে সাহায্য করার পেছনে ক্লেয়ার একটি কারণ আছে। আসলে ক্লেয়ার জন্ম নেওয়ার সময় তার মা মারা যান, তাই তার মাকে দেখার সুযোগ সে কখনো পায়নি। কিন্তু এলিসের সাহায্যে কোনো এক সময় ক্লেয়ার ফার্দারে যেতে পেরেছিল এবং সেখানে সে তার মৃত মায়ের সঙ্গে দেখা করেছিল।
এই ঘটনাটি ক্লেয়ারের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, আর সেই কারণেই অ্যালিসের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা তৈরি হয়েছে, আর এই কারণেই সে সবসময় অ্যালিসকে সাহায্য করে। আবার আমরা মূল গল্পে ফিরে আসি। আসল বিষয় হলো এলিস জেমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, আর এই জন্য ক্লেয়ারকে ফার্দারে যেতে হতো, যাতে অ্যালিস ক্লেয়ারের শরীরের মাধ্যমে জেমার সঙ্গে কথা বলতে পারে এবং তাকে সবকিছু বুঝিয়ে বলতে পারে। ফার্দারে যাওয়ার জন্য ক্লেয়ার হেডফোন পরে, যেখানে ইনার পিস নামের একটি গান বাজছিল। এই গানটি শুনলে সে ফার্দারে যেতে পারত। ক্লেয়ার যাওয়ার আগে একটি টাইমারও সেট করে। সে জেমাকে পরিষ্কারভাবে বলে দেয় টাইমার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন জেমা তার হেডফোন খুলে দেয়, তাহলে ক্লেয়ার আবার বাস্তব জগতে ফিরে আসতে পারবে। কারণ ক্লেয়ারের আত্মা যদি বেশি সময় ধরে ফার্দারে থাকে, তাহলে সেখানকার দানবরা তার আত্মার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। এরপর ক্লেয়ার গানটি চালিয়ে ফার্দারে চলে যায়, আর চোখের পলকে অ্যালিস ক্লেয়ারের শরীরের মাধ্যমে জেমার সঙ্গে কথা বলতে শুরু করে। আয়নার প্রতিফলনে ক্লেয়ারের পরিবর্তে আমরা স্পষ্টভাবে এলিসকে দেখতে পাই। এলিস তখন জেমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। সে বলে জেমার মধ্যেও এমন একটি বিশেষ ক্ষমতা রয়েছে যার মাধ্যমে সে ফার্দারে যাতায়াত করতে পারে। অ্যালিসের মতে ফার্দার হলো আমাদের বাস্তব পৃথিবী এবং মৃত্যুর পরের জগতের মাঝখানে থাকা এক ধরনের অদ্ভুত মধ্যবর্তী স্থান। সেখানে অনেক মৃত মানুষের আত্মা আটকে থাকে, আর তাদের মধ্যে অনেক আত্মাই অত্যন্ত খারাপ ও বিপজ্জনক। তাদের একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক বাস্তব পৃথিবীতে ফিরে আসা। তবে এখানে আসল চমক হলো জেমা শুধু একজন সাধারণ ট্রাভেলারই নয়, সে একজন কুরিয়ার, আর এই ক্ষমতা অত্যন্ত বিরল। এখন প্রশ্ন হলো কুরিয়ার কি? কুরিয়ার হলো এমন মানুষ যারা শুধু ফার্দারে যাতায়াতই করতে পারে না, বরং ফার্দার থেকে কোনো জিনিস বাস্তব জগতে নিয়ে আসতে পারে, আবার উল্টোভাবে বাস্তব জগতের কোনো জিনিস ফার্দারেও পাঠিয়ে দিতে পারে। অ্যালিস জেমাকে আরও জানায় কিছুদিন আগে সে ল্যাম্বোর্ট পরিবারকে সাহায্য করেছিল এবং তারা শেষ পর্যন্ত লাল দরজা বন্ধ করতে পেরেছিল। কিন্তু ফার্দারের নিয়ম হলো একটি দরজা বন্ধ হলে অন্য কোথাও আরেকটি দরজা খুলে যেতে পারে, আর এবার সেই নতুন দরজাটি খুলেছে জেমার জন্য। এই দরজার ওপাশে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী অশুভ সত্তা, যে এখন বাস্তব পৃথিবীতে বেরিয়ে আসতে চায়। এরপর অ্যালিস জানায় এই অশুভ সত্তাটি আসলে সেই রহস্যময় লিডার, যে ইতিমধ্যেই জেনে গেছে যে জেমা একজন কুরিয়ার, আর ঠিক এই কারণে সে জেমার ক্ষমতা ব্যবহার করে বাস্তব জগতে আসতে চায়। আর এই লিডারকে সাহায্য করছে তার কয়েকজন সহকারী। তারা আর কেউ নয়, সেই 3 রহস্যময় বৃদ্ধ মানুষ। এরা হলো ন্যাচারাল ট্রাভেলার। তারা বিশেষ ধরনের ঘুমের ওষুধ ব্যবহার করে জোর করে নিজেদেরকে ফার্দারে নিয়ে যেতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জেমা যত বেশি ভয় পায়, মানসিকভাবে ভেঙে পড়ে বা রেগে যায়, তার ক্ষমতা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর ঠিক এটাই সেই দানবরা চায়। তারা বিভিন্নভাবে জেমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে, যেন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফার্দারে চলে যায়। এরপর সেখানে লিডার জেমার ক্ষমতা ব্যবহার করে বাস্তব পৃথিবীতে বেরিয়ে আসবে। শুধু তাই নয়, লিডার জেমাকে নিয়ন্ত্রণ করে আরও অনেক দানব ও অশুভ সত্তাকেও তার মাধ্যমে বাস্তব পৃথিবীতে নিয়ে আসতে চায়। আসলে লিডার ফার্দারের অনেক আত্মাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছে যে সে সবাইকে বাস্তব জগতে নিয়ে আসবে, আর এই কারণে এসব আত্মাগুলো লিডারের কথা শুনছে এবং তাকে সাহায্য করছে, কারণ সবাই বাস্তব পৃথিবীতে মুক্তভাবে আসতে চায়। ঠিক এই সময় ক্লেয়ারের টাইমার শেষ হয়ে যায়। জেমা সঙ্গে সঙ্গে ক্লেয়ারের হেডফোন খুলে দেয় এবং তাকে আবার বাস্তব জগতে ফিরিয়ে আনে। জেমা এরপর দ্রুত বাড়িতে ফিরে নিককে সব ঘটনা খুলে বলে, কিন্তু নিক কোনো কথাই বিশ্বাস করে না। তারপরও নিক বলে যে সে ওই 3 রহস্যময় বৃদ্ধ মানুষের উপর নজর রাখবে। শুধু তাই নয়, সেদিন সে রাতেই জেমার বাড়িতেই থাকবে। নিক আবারও জেমকে বাড়িটি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু এই কথাতে জেমা খুব রেগে যায়। পরিষ্কার বোঝা যাচ্ছিল এই বাড়িটি জেমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কোনোভাবেই বাড়িটি ছেড়ে যেতে চায় না। এরপর আবার রাতে জেমা একটি দুঃস্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে নিজের বাড়ির একটি ক্লোজেটের ভেতরে সে রহস্যময় লাল দরজা দেখতে পায়। দরজাটি দেখে জেমা ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। তবে এই স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। এখন অন্তত জেমা জেনে গেছে তার বাড়ির ঠিক কোথায় সেই লাল দরজাটি রয়েছে। সেই রাতে নিক জেমার পাশেই ঘুমাচ্ছিল। হঠাৎ নিক জেমার পেছনে একটি অদ্ভুত প্রাণীকে দেখতে পায়। প্রাণীটির শরীরের নিচের অংশ ছিল না, যেন তার শরীরটি অর্ধেক কেটে গেছে, আর সেই কাটা অংশ থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, এবার একটি অশুভ সত্তা সত্যি ফার্দার থেকে বাস্তব জগতে চলে এসেছে, আর সম্ভবত
জেমার বিশেষ ক্ষমতার কারণেই এটা বাস্তব পৃথিবীতে আসতে পেরেছে। প্রাণীটিকে দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড যন্ত্রণায় রয়েছে, তার শরীর যেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিছুক্ষণ পর সে হঠাৎ থেমে যায়। কিন্তু এই ঘটনাটি নিজের চোখে দেখার পর নিক অবশেষে বুঝতে পারে জেমা এতদিন তাকে যা যা বলছিল তার সবকিছুই সত্য ছিল। এরপর সেই বডি তারা ফ্রিজে ফেলে রাখে। বন্ধুরা, এর আগে দানবরা জেমার ওপর যে একটি টেস্ট চালানোর কথা বলেছিল সেটা আসলে এই পরীক্ষাই ছিল। ফার্দার থেকে কোনো দানবকে বাস্তব জগতে পাঠানো সম্ভব কিনা সেটাই পরীক্ষা করা হচ্ছিল। আর এই পরীক্ষার পেছনে ছিল সেই লিডার। এই পরীক্ষার ফল দেখে লিডার বুঝতে পারে যে জেমা এখন প্রায় প্রস্তুত, অর্থাৎ তার ক্ষমতা এখন এতটাই বেড়েছে যে সে ফার্দারের দানবদেরকে বাস্তব জগতে নিয়ে আসতে পারবে। তবে সে এখনও পুরোপুরি প্রস্তুত নয়, আরও একটু প্রস্তুতি দরকার। কারণ পরীক্ষার সময় সেই দানবটি বাস্তব জগতে আসতে পারলেও তার শরীর পুরোপুরি আসতে পারেনি। অর্থাৎ লিডারের পরিকল্পনা পুরোপুরি সফল করার জন্য জেমাকে আরও মানসিকভাবে দুর্বল করে তুলতে হবে। ঠিক তখনই মায়া দৌড়ে এসে জেমাকে জানায় যে সে ওই 3 রহস্যময় বৃদ্ধ মানুষকে সেলিভিন্স দম্পতির বাড়িতে ঢুকতে দেখেছে। এটা শুনে জেমা নিককে সেলিভিন্সের খোঁজ নিতে বলে, আর সে নিজে ওই 3 বৃদ্ধের বাড়িতে যায়। নিক সেলিভিন্সদের বাড়ির দরজায় নক করে। কিছুক্ষণ পর সেই 3 রহস্যময় বৃদ্ধই সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু নিক তাদের নানা প্রশ্ন করলেও তারা কোনো উত্তর দেয় না। অন্যদিকে জেমা সেই রহস্যময় বৃদ্ধ লোকগুলোর বাড়ির ভেতরে একটি টেলিভিশন দেখতে পায়। সেখানে একটি কাল্টের পুরনো ভিডিও চলছিল। সেই কাল্টের লিডারের নাম ছিল সাইরাস ল্যাম, যার নামের প্রথম অক্ষর হলো CL। আর এই একই CL অক্ষর আমরা এর আগে জেমার মায়ের জিনিসপত্রের মধ্যে পাওয়া একটি আংটিতে দেখেছি। সেই ঢাল আকৃতির পিনেও একই অক্ষর লেখা ছিল। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়, ভিডিওতে থাকা কাল্ট লিডার সাইরাস ল্যামই এখন বর্তমানে ফার্দারের অন্য সব অশুভ সত্তার লিডার হয়ে আছে। বাস্তব জগতে সেই কাল্টের লিডার ছিল। সাইরাস ল্যাম তার কাল্টের অনুসারীদের বিশেষ ধরনের অচেতন করার ওষুধ দিয়ে ফার্দারে পাঠাতো, আর সেই কারণেই তার অনুসারীরা ফার্দারে যেতে পারত। এমনকি জেমার পেছনে থাকা এই 3 অনুসরণকারীকেও আমরা সবসময় বিশেষ সিলিন্ডার বহন করতে দেখি। ওই সিলিন্ডারে অক্সিজেন ছিল না, বরং সেই বিশেষ ঘুমের ওষুধ ছিল, যেটা ব্যবহার করে তারা নিজেদেরকে ফার্দারে পাঠাতে পারত। এখানে ফার্দারের লিডার অতীত সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। বাস্তব জগতে সে সাইরাস ল্যাম নামে একটি কাল্ট চালাতো, আর সেই কাল্টের কর্মকাণ্ড যে ভালো কিছু ছিল না তা বলাই বাহুল্য। তাই মৃত্যুর পর ফার্দারে গিয়ে সে আরও ভয়ঙ্কর ও শক্তিশালী এক অশুভ সত্তায় পরিণত হয়েছে। এরপর জেমা ওই বৃদ্ধাগুলোর বাড়িতে নিজের একটি ছবি দেখতে পায়। ছবিটির প্রায় 50% অংশ রক্ত দিয়ে রাঙানো ছিল। এই ছবিটি আসলে একটা বিষয় বোঝাচ্ছিল যে জেমা কতটা প্রস্তুত হয়েছে ফার্দার থেকে অশুভ সত্তাদের বাস্তব জগতে নিয়ে আসার জন্য। ছবিটি যখন পুরোপুরি রক্তে রঙিন হয়ে যাবে, তার মানে হবে জেমা এখন 100% প্রস্তুত। আর জেমাকে সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্যই তারা তাকে ক্রমাগত বিরক্ত ও মানসিকভাবে দুর্বল করে তুলছিল। কারণ আমরা আগেই জেনেছি জেমা যত বেশি ভয় পাবে, রেগে যাবে, মানসিকভাবে অস্থির হবে বা বিরক্ত হবে, ততই তার ক্ষমতা বেড়ে যায়। আর তার ক্ষমতা যত বাড়ে, সেই লিডারের পরিকল্পনার জন্য তত বেশি প্রস্তুত হয়ে ওঠে। এদিকে টেলিভিশনে চলতে থাকা কাল্টের ভিডিওতে হঠাৎ সাইরাস ল্যাম সরাসরি জেমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। সে জেমাকে বারবার সবকিছু ছেড়ে দিতে বলে। এতে জেমা ভীষণ রেগে যায়, আর ঠিক সেই মুহূর্তে টেলিভিশনটি বাস্তব জগৎ থেকে হঠাৎ উধাও হয়ে যায়। হ্যাঁ, জেমার রাগ ও ক্ষমতার কারণে টেলিভিশনটি বাস্তব জগৎ থেকে ফার্দারে চলে গেছে। আর এটাই আসলে জেমার বিশেষ ক্ষমতা। এখন বোঝা যায় ছোটবেলায় সে কিভাবে নিজের সেই A+ স্টিকার লাগানো টর্চ লাইটটি অজান্তে বাস্তব জগৎ থেকে সরিয়ে ফেলেছিল, আর বড় হওয়ার পর সেই টর্চ আবার বাস্তব জগতে ফিরে এসেছিল। জেমার চিৎকার শুনে নিক দ্রুত তার কাছে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এই ঘটনার পর থেকে জেমার আচরণ আরও খিটখিটে হয়ে যায়। সে এখন ছোট্ট মায়ার উপরও বিরক্ত হতে শুরু করে। ঠিক তখনই ক্লেয়ার জেমার বাড়িতে আসে। ক্লেয়ার জানায় লিডার সাইরাস ইতিমধ্যে অনেক পরীক্ষা করে ফেলেছে এবং আজ রাতেই সে তার আসল পরিকল্পনা বাস্তবায়ন করবে। সে জেমার ক্ষমতা ব্যবহার করে নিজেকে এবং আরও অনেক দানবকে বাস্তব জগতে নিয়ে আসবে। প্রথমে সাইরাস জেমার আত্মাকে তার শরীর থেকে আলাদা করবে। জেমার সেই আত্মা এরপর ফার্দারে চলে যাবে। সেখানে সাইরাস জেমার আত্মার সঙ্গে লেগে থাকবে। এরপর জেমার আত্মা যখন আবার বাস্তব জগতে ফিরে আসবে, তখন সাইরাসও তার সঙ্গে বাস্তব পৃথিবীতে চলে আসবে।
এখন প্রশ্ন হলো এটাকে আটকানো যাবে কিভাবে। ক্লেয়ারের কাছে এর জন্য একটি পরিকল্পনা ছিল। তার পরিকল্পনা হলো জেমাকে টোপ হিসেবে ব্যবহার করা হবে। জেমা ইচ্ছা করে ফার্দারের অনেক গভীরে চলে যাবে, যাতে সাইরাস তাকে অনুসরণ করতে করতে অনেক দূরে চলে আসে। এরপর সাইরাসকে ফার্দারের ভেতরে আটকে ফেলা হবে। জেমা তখন জিজ্ঞাসা করে, আমি নিজেই যদি ফার্দারের পথ হারিয়ে ফেলি? ক্লেয়ার বলে সে তার কণ্ঠস্বরের মাধ্যমে জেমাকে পথ দেখাতে থাকবে। জেমা শুধু ক্লেয়ারের কণ্ঠস্বর অনুসরণ করলেই ফার্দার থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারবে। তবে এই পরিকল্পনার সামনে একটি বড় সমস্যা ছিল। সেই 3 বৃদ্ধ সবসময় সেই লাল দরজা পাহারা দিয়ে রাখে। ফার্দারে যাওয়ার জন্য তারা নিজেদেরকে ঘুমের ওষুধ ব্যবহার করে অচেতন করে রাখত, যাতে তাদের আত্মা ফার্দারে যেতে পারে। তাই পরিকল্পনা ছিল নিক যদি কোনোভাবে তাদের বাড়িতে ঢুকে ওই 3 জনকে জাগিয়ে দিতে পারে, তাহলে তাদের আত্মা আবার নিজেদের আসল শরীরে ফিরে আসবে। ফলে লাল দরজার পাহারা সরে যাবে এবং জেমার জন্য দরজাটি পার হওয়া সহজ হবে। কিন্তু লাল দরজার পেছনে কি আছে সেটা কেউই জানে না, কারণ এক এক দরজা এক এক দিকে যায়। তবে জেমার একা ভয় পাওয়ার দরকার ছিল না, কারণ অ্যালিসও তার সঙ্গে থাকবে। অবশেষে পুরো পরিকল্পনা তৈরি হয়ে যায়। এরপর জেমা প্রথমে তার মেয়ে মায়াকে প্রতিবেশী মহিলার বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নেয়, কারণ সামনে যে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে সেখান থেকে মায়াকে নিরাপদে রাখা জরুরি ছিল। আর এখানে আমরা দেখতে পাই এত সব অদ্ভুত ঘটনার কারণে ছোট্ট মায়াও ইতিমধ্যে ভীষণ মানসিকভাবে কষ্ট পেতে শুরু করেছে, কারণ জেমার আচরণ এখন অনেকটাই অদ্ভুত হয়ে উঠেছিল। এরপর পরিকল্পনা অনুযায়ী ক্লেয়ার জেমাকেও সেই বিশেষ গানটি শোনায়, যেটা শুনে ক্লেয়ার ফার্দারে যেতে পারত। গানটি শোনার পর জেমা অবশেষে তার আত্মাকে তার শরীর থেকে আলাদা করতে সক্ষম হয়। জেমা সঙ্গে সঙ্গে ফার্দারে গিয়ে অ্যালিসের সঙ্গে দেখা করে এবং দুজন মিলে লাল দরজার দিকে এগিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সেই 2 রহস্যময় বৃদ্ধা লাল দরজা পাহারা দিচ্ছে। তবে সেই বৃদ্ধ পুরুষটি সেখানে ছিল না। ওই 2 বৃদ্ধা জেমা ও এলিসকে দেখেই তাদের উপর আক্রমণ করে বসে। জেমা ও এলিসকে বাঁচাতে হলে নিককে দ্রুত ওই বৃদ্ধাদের আসল শারীরিক দেহ খুঁজে বের করে তাদেরকে জাগাতে হবে। তাই নিক সেই বৃদ্ধদের বাড়ি এবং সেলিভেন্স দম্পতির বাড়িতে তাদের বডি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের দেখা পাওয়া যায় না। বাড়ির ভেতরে সে অনেক প্রাপ্তবয়স্কদের ডাইপার সহ নানা অদ্ভুত জিনিস দেখতে পায়। হঠাৎ নিকের নজর যায় মেঝের দিকে। তার সন্দেহ হয় মেঝের নিচে কিছু একটা আছে। সে মেঝে খুলে ফেলতেই ভেতরে লুকিয়ে থাকা সেই 2 বৃদ্ধার বডি দেখতে পায়। তারা দুজন বিশেষ সিলিন্ডার ব্যবহার করে অচেতন অবস্থায় শুয়েছিল। নিক দ্রুত একজনকে আঘাত করে জাগিয়ে তোলে এবং অন্যজনকেও ভয় দেখিয়ে জাগিয়ে দেয়। ঠিক সময় তাদের বাস্তব শরীর জেগে ওঠায় তাদের আত্মা ফার্দার থেকে আবার নিজেদের শরীরে ফিরে আসে। ফলে ফার্দারে জেমা ও এলিস কিছুটা স্বস্তি পায়। তবে সেই বৃদ্ধ পুরুষের আসল শরীর তখনও খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, এরপর জেমা ও এলিস লাল দরজার ভেতরে প্রবেশ করে। দরজার ওপাশে জেমা বিভিন্ন পুরনো স্মৃতি দেখতে শুরু করে, কিন্তু এগুলো জেমার নিজের স্মৃতি নয়, বরং এগুলো তার মা ইনগ্রিডের স্মৃতি। আর এই স্মৃতিগুলোতে আমরা সিনেমার শুরুতে দেখা সেই ঘটনাগুলোই আবার দেখতে পাই, যখন ইনগ্রিড অস্বাভাবিক আচরণ করতেন এবং ছোট জেমাকে নিজের যত্ন নিজেকেই নিতে হতো। তবে এবার আমরা ঘটনাগুলো ইনগ্রিডের দৃষ্টিকোণ থেকে দেখতে পাই। আর এখানে একটি বড় সত্য সামনে আসে, আসলে ইনগ্রিডও একজন কুরিয়ার ছিলেন। জেমার মতো তারও ফার্দারে যাওয়া এবং জিনিসপত্র এক জগৎ থেকে অন্য জগতে আনার বিশেষ ক্ষমতা ছিল। সেই সময়েও এই লিডার দানব অর্থাৎ সাইরাস ইনগ্রিডকে নিজের লক্ষ্য বানিয়েছিল। সে ইনগ্রিডকে মানসিকভাবে দুর্বল ও অস্থির করে তুলেছিল। এই কারণেই ইনগ্রিডকে সবসময় এত অস্বাভাবিক, ভীত এবং খিটখিটে দেখাতো। যে রাতে ইনগ্রিড মারা যান সেদিনও তিনি সেই দানবটিকে দেখতে পাচ্ছিলেন, আর সেই দানবকে আক্রমণ করতেই তিনি ছুরি হাতে এদিক ওদিক ছুটছিলেন। সাইরাস একসময় ইনগ্রিডের সঙ্গে লেগেও গিয়েছিল, অর্থাৎ তাকে ব্যবহার করে বাস্তব জগতে আসার চেষ্টা করছিল। কিন্তু ইনগ্রিড শেষ পর্যন্ত হার মানেনি। শাওয়ারের কাছে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমাকে মরতে দেখো। তিনি কথাটি আসলে তার মেয়ে জেমাকে নয়, সে দানবটিকে বলেছিলেন। এরপর ইনগ্রিড নিজেকে শেষ করে দেন, যাতে দানবটি আর তার শরীর বা ক্ষমতা ব্যবহার করতে না পারে। ইনগ্রিড এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন একমাত্র তার ছোট মেয়ে জেমাকে বাঁচানোর জন্য, কারণ তখন ছোট্ট জেমা বাথরুমের দরজার বাইরে এসে পৌঁছে গিয়েছিল। এই পুরো দৃশ্য বড় হয়ে যাওয়া জেমা এবং এলিস দেখতে পাচ্ছিল। আর বড় জেমা কোনোভাবেই চাইছিল না যে ছোট্ট জেমা নিজের চোখের সামনে তার মায়ের শেষ মুহূর্তটি দেখুক। তাই আসলে বড় জেমা দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল।
বন্ধুরা, আশা করি আপনাদের মনে আছে ছোটবেলায় জেমা বাথরুমের দরজা খুলতে পারছিল না। তার মনে হয়েছিল যেন ভেতর থেকে কেউ দরজার হাতল শক্ত করে ধরে রেখেছে। আসলে সেই ঘটনার রহস্য এটাই ছিল যে বড় হয়ে যাওয়া জেমাই সময়ের অন্য প্রান্ত থেকে দরজাটি আটকে রেখেছিল। যাই হোক, এতদিন জেমা মনে করত তার মা তাকে অবহেলা করতেন এবং তার প্রতি ক্ষোভও ছিল, কিন্তু এখন সে জানতে পারে তার মা আসলে নিজের মেয়েকে বাঁচানোর জন্যই সবচেয়ে বড় ত্যাগ করেছিলেন। এরপর জেমা ও এলিস সেখানে ইনগ্রিডের আত্মাকে সেখানে দেখতে পায়। এত বছর পর নিজের মেয়েকে দেখে ইনগ্রিড ভীষণ খুশি হয়ে যান। কিন্তু ঠিক এই সময় অ্যালিসের মাথায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। ইনগ্রিড যদি একজন কুরিয়ার হন এবং তার মেয়ে জেমাও যদি একজন কুরিয়ার হয়, তাহলে জেমার মেয়ে মায়ার মধ্যেও তো একই ক্ষমতা থাকতে পারে। অর্থাৎ এই ক্ষমতাটি হয়তো বংশগতভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসছে। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে। আসলে লিডার দানব সাইরাস কখনোই জেমাকে তার আসল লক্ষ্য হিসেবে বেছে নেয়নি। সাইরাসের আসল লক্ষ্য ছিল জেমার মেয়ে মায়া। সেই বৃদ্ধাগুলো শুরু থেকেই জেমাকে নয়, মায়াকেও মানসিকভাবে অস্থির করে তুলছিল। তারা মায়াকেও ধীরে ধীরে সাইরাসের পরিকল্পনার জন্য প্রস্তুত করছিল। এদিকে সেই সময়ে মায়া সেই প্রতিবেশীর বাড়িতে ছিল। মায়া ঘুমিয়ে পড়তেই সেই লিডার সাইরাস মায়ার আত্মাকে তার আসল শরীর থেকে আলাদা করে দেয়। এরপর সাইরাস মায়ার আত্মিক শরীরের সঙ্গে লেগে বাস্তব জগতে আসার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে জেমা ও এলিস দ্রুত বাস্তব জগতে ফিরে আসার চেষ্টা করে। ক্লেয়ার তার কণ্ঠস্বরের মাধ্যমে তাদের পথ দেখাতে থাকে যাতে তারা ফার্দা থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে নিক সেই বৃদ্ধ লোকটির বডি খুঁজতে থাকে, আর অবশেষে মেঝের নিচেই সে সেই বৃদ্ধ পুরুষটির আসল শরীর খুঁজে পায়। নিক সেই বৃদ্ধ লোকটিকে জোরে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করে, কিন্তু বৃদ্ধটি কিছুতেই জেগে উঠছিল না। আর ততক্ষণে সম্ভবত অনেক দেরি হয়ে গেছে, কারণ শেষ পর্যন্ত সেই দানব লিডার সাইরাস মায়াকে ব্যবহার করে বাস্তব জগতে চলে এসেছে। বাস্তব জগতে এসেই সাইরাস প্রথমে সেই প্রতিবেশীর উপর আক্রমণ করে। অন্যদিকে মায়া তার প্রিয় কুকুরটিকে নিয়ে এটি আলমারির ভেতরে ভয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই নিক সেখানে পৌঁছে যায় এবং সাইরাসকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু সাইরাসের উপর গুলির কোনো প্রভাবই পড়ে না, বরং সাইরাস শুধু একটি আঙ্গুল তুলে আর সঙ্গে সঙ্গে নিক ছিটকে গিয়ে বাইরে তার পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সাইরাস কুকুরের আওয়াজ শুনে মায়ার লুকিয়ে থাকার জায়গা খুঁজে ফেলে। সে মায়াকে কোলে তুলে নিয়ে জেমার বাড়িতে চলে আসে। সাইরাসের পরিকল্পনা ছিল মায়ার ক্ষমতা ব্যবহার করে যত বেশি সম্ভব দানবকে ফার্দার থেকে বাস্তব জগতে নিয়ে আসা। সাইরাস বারবার মায়ার মাথায় আঙ্গুল রাখে, তাকে অচেতন করে দেয় এবং আবার জাগিয়ে তোলে। প্রতিবার এই প্রক্রিয়া ঘটার সঙ্গে সঙ্গে ফার্দার থেকে একটি করে নতুন দানব বাস্তব জগতে চলে আসছিল, আর ফার্দারে থাকা সেই শেষ বৃদ্ধ লোকটি একে একে দানবদের পাঠানোর কাজ করছিল। এভাবে বারবার এই প্রক্রিয়া চলতে থাকে এবং ধীরে ধীরে জেমার পুরো বাড়ি দানবে ভরে যায়। তবে এতে মায়া ক্রমে দুর্বল হয়ে পড়ছিল, এমনকি তার চোখ থেকেও রক্তের মতো অশ্রু বের হতে দেখা যায়। অন্যদিকে ইনগ্রিড, জেমা ও অ্যালিসও অবশেষে লাল দরজা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু লিডার সাইরাস বাস্তব জগতে অলরেডি চলে এসেছে বিধায় এলিস জেমাকে জানায় দরজার বাইরে থেকে বাস্তব জগতে তাকে এবার একাই ফিরে যেতে হবে। জেমা তাই করে এবং বাস্তব জগতে ফিরে নিজের বাড়িতে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে পুরো বাড়ি দানবে ভরে গেছে। একের পর এক দানব তখন জেমার উপর আক্রমণ করার চেষ্টা করছিল। তারা নিজেদের মধ্যেও লড়াই করছিল, কারণ প্রত্যেক দানবই জেমাকে নিজের দখলে নিতে চাচ্ছিল। এই বিশৃঙ্খলার মাঝেই জেমা কোনো রকমে নিজেকে সামলে রাখে। এদিকে ক্লেয়ার বাইরে গিয়ে নিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সে দেখতে পায় সেই তিন বৃদ্ধই জেমার বাড়ির দিকে যাচ্ছে। তাদের মধ্যে প্রধান বৃদ্ধ, যার নাম ছিল লেস্টার, সে বাড়ির ভেতরে গিয়ে মায়াকে কোলে তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ সে মায়াকে দানবদের কাছ থেকে দূরে সরিয়ে নিরাপদে নিয়ে যায়। কিন্তু লেস্টার হঠাৎ এমন কেন করল? এর পেছনে ছিল অ্যালিসের পরিকল্পনা। অ্যালিস লেস্টারের আসল শারীরিক দেহটি খুঁজে পেয়েছিল এবং সেই শরীরটিকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, কোনো শরীর খালি থাকলে অ্যালিস সেই শরীরের ভেতরে ঢুকে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারত। আর লেস্টারের আসল শরীর তখন খালি ছিল, কারণ তার আত্মা তখনও ফার্দারে অবস্থান করছিল। অ্যালিস এই সুযোগটাই কাজে লাগায়। অ্যালিস লেস্টারের শরীর ব্যবহার করে মায়াকে দানবদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পর অ্যালিস সেই শরীর ছেড়ে বেরিয়ে যায়। এরপর লেস্টারের নিজের চেতনা তার শরীরে ফিরে আসে এবং সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। লেস্টার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে সাইরাসের কাছে ক্ষমা চাইতে থাকে,
কিন্তু সাইরাস তাকে ক্ষমা করার কোনো সুযোগই দেয় না। নিজের ধারালো নখ ব্যবহার করে সে এক মুহূর্তেই 3 বৃদ্ধকেই সেখানে শেষ করে দেয়। এরপর বাড়ির ভেতরে থাকা দানবগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে শুরু করে। তারা এতটাই শক্তিশালী ছিল যে পুরো বাড়িটাই ভেঙে ফেলতে শুরু করে। কিন্তু জেমা তখনও বাড়ির ভেতরে ছিল। সে দ্রুত বাড়ির দরজাটি বন্ধ করে দেয়। অন্যদিকে বাইরে মায়ার জ্ঞান ফিরে আসে। ক্লেয়ার এবং নিকো তখন মায়ার সঙ্গে ছিল। মায়া বুঝতে পারে তাকে বাঁচানোর জন্য তার মা জেমা হয়তো নিজের জীবন উৎসর্গ করতে চলেছে। তাই সে দৌড়ে বাড়ির দরজার কাছে আসে এবং দরজাটি খোলার চেষ্টা করে। কিন্তু জেমা ভেতর থেকে দরজার লক শক্ত করে ধরে রেখেছিল, যাতে মায়া কোনোভাবেই বাড়ির ভেতরে ঢুকতে না পারে। জেমা মায়াকে অনুরোধ করে দরজার হাতল ছেড়ে দিতে। মায়া কিছুতে তার মাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত জেমার কথা শুনে সে হাতল ছেড়ে দেয়। ততক্ষণে দানবগুলো বাড়িটি ভেঙে প্রায় বাইরে বেরিয়ে আসার অবস্থায় পৌঁছে যায়। আর ঠিক সেই মুহূর্তে জেমা তার সমস্ত শক্তি ব্যবহার করে। সে পুরো বাড়িটাকে বাস্তব জগৎ থেকে সরিয়ে ফার্দারে পাঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো বাড়িটি বাস্তব পৃথিবীর থেকে অদৃশ্য হয়ে যায় এবং ফার্দারে চলে যায়। আর বাড়ির ভেতরে থাকা সমস্ত দানবও বাড়িটির সঙ্গে ফার্দারে ফিরে যায়। বাস্তব জগতে বাড়িটি যেখানে ছিল সেখানে আর কিছুই অবশিষ্ট থাকে না। এখন বাড়ির সঙ্গে দানবরা ফার্দারে ফিরে গেছে, কিন্তু জেমাও তো তাদের সঙ্গে সেখানে চলে গেছে। তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে এবার সব দানব একসঙ্গে জেমার উপর আক্রমণ করবে। কিন্তু এখানে ঘটে সম্পূর্ণ উল্টো ঘটনা। সব দানব একসঙ্গে তাদের লিডার সাইরাসের উপরই আক্রমণ করে বসে। কারণ সাইরাস তাদের বাস্তব জগতে ফিরে আনার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তাদের আবারও ফার্দারে আটকে ফেলে। তাই দানবরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য সাইরাসের উপর ক্ষিপ্ত হয়ে যায়। অন্যদিকে বাস্তব জগতে সবাই ভাবছিল হয়তো জেমাকে আর বাঁচানো সম্ভব নয়, কিন্তু জেমা তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিজের আত্মাকে আবার বাস্তব জগতে ফিরিয়ে আনতে সক্ষম হয়। এরপর সে জ্ঞান ফিরে পায়। সবাই আবার একত্রিত হয়। জেমা, মায়া, নিক এবং অন্যরা একে অপরকে জড়িয়ে ধরে আবেগে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সবাই নিরাপদে বেঁচে যায় এবং সমস্ত দানব আবার ফার্দারে বন্দী হয়ে পড়ে। এরপর আমরা দেখি আবার সেই মেইল বক্সটি দেখানো হয়। সেখানে জেমা ও মায়ার নাম তো ছিলই, কিন্তু এবার ইনগ্রিডের নামও দেখা যায়। এর পেছনে একটি সুন্দর অর্থ রয়েছে। এতদিন জেমা তার মায়ের প্রতি ক্ষোভ পোষণ করত, কিন্তু এখন সে পুরো সত্যটা জানতে পেরেছে। সে বুঝেছে তার মা তাকে বাঁচানোর জন্যই কত বড় ত্যাগ স্বীকার করেছিলেন। তাই এবার জেমা আবার তার মাকে নিজের জীবনের অংশ হিসেবে একসেপ্ট করে নেয়। আর এখানেই সিনেমার গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।